ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের সবাইকে স্বাগত। এক্ষুনি আমি যার নাম করব তার নাম শুনলেই আপনাদের মুখ হাসিতে ভরে উঠবে, মন ভরপুর হয়ে যাবে এবং আমার আগেই আপনারা তাকে স্বাগত জানাতে চাইবেন। আমি যদি বলি কাঞ্চন মল্লিক আসছেন, আপনারা তাকে স্বাগত জানাবেন জানি। সকলে মিলে কই কাঞ্চন কই? হ্যাঁ আমি আসছি। হ্যাঁ যাচ্ছি হ্যাপি প্যারেন্টস ডেতে খেলতে, বা আমার জন্য চলে আসবে। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। কিন্তু কি হবে? হ্যাঁ হবে যেটা, সেটা তোমার পারমিশনের দরকার। তার কারণ আমি অনুষ্ঠানটা দেখেছি। অনুষ্ঠানটা বাবা মার জন্যই, আমিও এসেছি আমার বাবা মার জন্যই খেলতে। তারা আমার সঙ্গে আছেন, পাশে আছেন, কিন্তু এখানে নেই, বাড়িতে আছেন। প্রথম কথা হলো কতগুলো প্র্যাকটিক্যাল কারণে মা বাবা আসতে পারেননি। আমার বাবা ব্লাইন্ড, চোখে দেখতে পান না। হঠাৎই একটা সেরিব্রো রেটিনাল অ্যাটাক হয়, আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখন বাবার চোখটা চলে যায় এবং তারপর থেকে বাবা একদম নিজেকে না স্বেচ্ছা নির্বাসনের মতো গুটিয়ে নিয়েছেন। ওই জন্য বাবা আসতে পারেননি। আর মার শারীরিক অবস্থা, মায়ের 55% হার্ট ব্লক, সুগারের পেশেন্ট, প্লাস নি সার্জারি হওয়ার পর ওনার হাঁটুর মালাই চাকিটা নেই, তো এত উচ্চস্থানে উনি পা ভাঁজ করতে পারবেন না, বুঝতেও পারবেন না। তবে সর্বসম্মতিক্রমে আশীর্বাদ করে পাঠিয়েছেন। আমি তাদের জন্যই আজকে খেলতে এসেছি। এবার অনুমতি চাইছি একটাই, যে তারা হয়তো অবয়বে এখানে নেই, কিন্তু তাদের জন্য আজকে দুহাত তুলে, এটা যদি বাবা হয় এটা মা, তাদের জন্য আমি খেলছি। তুমি যদি পারমিশন দাও তাহলে খেলতে পারো। অনুমতি দেওয়ার জন্যই আমি বসে আছি, কিন্তু অনেক মানুষ যারা টেলিভিশনে দেখছেন তাদের অনেকে কেউ ভাবতে শুরু করেছেন এটা তাহলে কি নিয়মের খেলা হবে, মানে যেখানে মা বাবাকে আমরা দেখতে পাচ্ছি না পাশে। মা বাবা আমাদের সঙ্গে আছেন আমরা জানি, মা বাবা বাড়িতে আছেন অনেকে যারা বেরোতে পারেন না, সেটাও আমরা জানি। কিন্তু কাঞ্চন এমন একজন মানুষ আমাদের মাঝখানে এসেছেন এবং এসে আমাদের কাছে অনুমতি চাইছেন, বিশেষ করে আমার কাছে অনুমতি চাইছেন। আমি যদি না করে দিই, আমি যদি বলি এটা খেলার নিয়মের বিরুদ্ধে, তাহলে ও নিশ্চয়ই আমাকে পেড়ে ফেলবে এই কথা বলে। তবে কি আমি খেলতে পারবো না কোনোদিন? তবে কি আমি বাবা মার জন্য কিছু করতে পারবো না? নিশ্চয়ই তুমি আমি এই কথাটাই বলতে চাই। একদম একদম একদম। কিন্তু একটা কথা ঠিকই, তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি তোমার মা বাবার জন্য এখানে এসেছো এবং তাদের জন্যই নাছোড়বান্দার মতো আমার কাছে অনুমতি চাই। হ্যাঁ একদম 1000%। আমি জানি না অনুমতি দেওয়াটা উচিত কি অনুচিত, কোথাও থেকে একটা নির্দেশ আসছে, আপনারা বোধহয় অনুমতি দিচ্ছেন কাঞ্চনকে, কারণ আপনারা ওকে ভালোবাসেন, আপনারা ওর বাবা মাকে দেখতে চান ঠিকই, সঙ্গে সঙ্গে ওর মুখ থেকে শুনতে চান অনেক কথা বাবা মা সম্পর্কে। একজন অন্যরকম মানুষ, অন্য গন্ধ, অন্য বর্ণ, অন্য স্বপ্ন, অন্য জীবন যুদ্ধ, বাবা মা তার সঙ্গে কিভাবে জড়িয়ে আছেন সেটা আমরা কাঞ্চনের কাছ থেকে শুনবো। আপনাদের সকলের অনুমতি নিয়ে আমরা ওকে অনুমতি দিলাম। থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ। কিন্তু আমরা দেখে নিই তোমার মা বাবা তারা কি বলছেন। নমস্কার, আমি কাঞ্চনের মা বলছি। নমস্কার, আমি কাঞ্চনের বাবা বলছি। আমার হাঁটু ভাঙা, আমি পা মুড়তে পারি না এবং ওর বাবা আজকে 29 বছর হলো ব্লাইন্ড হয়ে রয়েছে, উনি কোথাও বেরোতে চান না। আমরা হ্যাপি প্যারেন্টস ডেতে যেতে পারিনি। আমার হয়ে আমার ছেলে গেছে খেলতে, আশীর্বাদ করে ও জিতে আসুক। কাঞ্চা গেছে আমাদের হয়ে খেলতে, ও যেন জিতে ফেলে। এবার তোমার কাছে জানতে চাইবো তোমার 4টে ইচ্ছে কি? আমার প্রথম ইচ্ছে মায়ের জন্য একটা আংটি, দ্বিতীয় ইচ্ছে একটা তন্দুর, মাইক্রো তন্দুর, হ্যাঁ ওই একটা তন্দুর। আচ্ছা। 3 বাবার জন্য তত্ত্ব বলতে পারো, তত্ত্ব যেরকম হয়। হ্যাঁ হ্যাঁ ভয় নেই, বাবার বিয়ে দেওয়ার কোনো ইচ্ছে নেই, এটা তত্ত্ব, কেননা তিনি আমার কাছ থেকে কিছুই কোনোদিন নেননি। আর একটা বুড়ো বুড়িকে একটু ঠান্ডায় রাখবো বলে একটা এসির খুব ইচ্ছে। বাহ, 4টি ইচ্ছে। প্রথম ইচ্ছেটা যখন তুমি জানাচ্ছই আমাদের, তখন তুমি তার কারণটা বলো। প্রথম ইচ্ছেটা হচ্ছে তোমার মায়ের জন্য একটি সোনার আংটি, এই কারণটা যদি বলো। ক্লাস 10-এ আমি যখন পড়ি, সবে টেস্ট পরীক্ষা দিয়েছি,
সেই সময় হঠাৎই বাবার দুদিনের একটা জ্বর হয়। জ্বর হওয়ার পর একটা সেরিব্রো রেটিনাল অ্যাটাক হয়, যার জন্য তার চোখের দৃষ্টিশক্তি চলে যায় হঠাৎই। যিনি দেখতে পান তার হঠাৎ দৃষ্টিশক্তি চলে গেলে যে মানসিক টানাপোড়েন তোলপাড় হয়ে যায় একটা। এবং সেই দিন থেকেই আমার ফ্যামিলিতে আমি একমাত্র আর্নিং মেম্বার হয়ে যাই। এবং বাবার চিকিৎসার জন্য অতটা তখন আমাদের পক্ষে সম্ভবও ছিল না এফোর্ট করা। আমি নিজে হাতে আমি আমার মায়ের অনেকগুলো গয়না বন্ধক দিতে হয়েছিল তখন, যেগুলো আর পরবর্তীকালে ফেরানো যায়নি, সেটা বিক্রি করে দিতে হয়েছিল। তো আমার মনে আছে আমি মায়ের একটা বাবারই দেওয়া মাকে একটা বিয়ের সময়ের আংটি আমি নিজে হাতে বিক্রি করে দিই। সেই জন্য আমি মাকে কোনোদিন অনেক কিছু হয়তো দিয়েছি, চেষ্টা করেছি দেওয়ার, কিন্তু আংটিটা আর ফেরত দিতে পারি। তো আমি খুব ইচ্ছে আজকে, সত্যি আজকে গলা ভারী হয়ে যাচ্ছে, হ্যাপি প্যারেন্টস ডেতে এসে আমি আমার ওই মায়ের ওই আংটিটা মাকে ফেরত দিতেছি। মানে তুমি এখন যে সামাজিক অবস্থান, অর্থনৈতিক জায়গায় দাঁড়িয়ে আছো, তাই তুমি এটা পারতেই কোনো না কোনো দিন, কিন্তু যে কোনো দিন। কিন্তু বোধহয় ঈশ্বর এই দিনটিকে তুলে রেখেছিলেন। আমি এই অনুষ্ঠানটা দেখে আমার কোথাও মনে হয়েছে যে অন্তত পশ্চিমবঙ্গের একটা অনুষ্ঠান, একটা প্ল্যাটফর্ম তো হয়েছে যেখানে আজকে জামানায় দাঁড়িয়ে বাবা মাটা তো ঘর কা মুরগি ডাল বারাবার হয়ে গেছে প্রায়। সেই ডাল বারাবারটার জন্যই যে আজকে আমরা ঝুম বারাবার ঝুমসারাবি করে নাচছি মার্কেটে, এটা তাদের জন্যই। সেইটা হয়তো আমরা ভুলে গেছি। অন্তত একটা জায়গায় দাঁড়িয়ে অন্তত বাবা মাকে এর জন্য এইটুকু যদি না করতে পারি, আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম টু, মানে আমার মাকে এইটা ফেরত দেওয়ার জন্য। একেবারেই তাই। যেদিন আমরা কষ্ট পাই তার সঙ্গে একটা অনেক দিন পরে একটা আনন্দ বেদনা থাকে। আনন্দটা কি বেদনার সঙ্গে জড়িয়ে থাকে। আমরা একদম, সবসময় বলি একদমই তাই। যে সব বেদনার ভেতরে একটা আনন্দ লুকিয়ে আমাকে এক বন্ধু একটা খুব ভালো কথা বলেছিল, যখন আমার খুব একটা টার্মাইল চলছে, শুধু কি করে অর্থ রোজগার করবো সেটাই ভাবছি, অন্তত গ্রাসাচ্ছাদনের জন্য। আমি কৈশোরটা পাইনি, আমার নাইট কলেজ করতে হয়েছে, সকালবেলা চাকরি করতাম বলে। একবার হাঁটছিলাম, সেখানে তন্দুরগুলো ঝোলে না, ওই চিকেন তন্দুরিগুলো ঝুলছিল। আমার বন্ধু বলছিল কিরম দারুণ না, আমার হেভি লোভ রে, হেভি খেতে। তখন বলেছিল ওটা হেভি খেতে কেন জানিস? আমি বললাম কেন? বলে ওটাকে না আগুনে সেঁকা হয়, তাই পুড়িয়ে নেওয়া হয় তাই। তো আমার মনে হয় সবসময় আমি যদি ওই সময়টায় গ্রিলড না হতাম, তাহলে বোধহয় তন্দুরটা ঠিকঠাক হতো না। জীবন যদি তোমাকে পুড়িয়ে না দেয়, তাহলে তুমি সুস্বাদু হতে পারবো। যখন পুড়িয়ে তুমি খাঁটি সোনা, তখন সেই সোনা দিয়ে তুমি মায়ের হাতে সেই আংটিটা ফিরিয়ে দিতে চাও। এটা অনেক আগুনের মধ্যে দিয়ে পুড়তে 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 অর্জন করা। একদম, একদমই। তুমি কি একটি সন্তান মা বাবা? আমার এক বোন ছিলেন, বোনকে হারাই তখন তার 10 বছর বয়স। এখন আমি একাই। বোনের একটা হার্টের প্রবলেম ছিল, ওর ব্লাড পিউরিফিকেশন হতো না, একটা ভালভ অফ ছিল। আর যে সময়ের কথা বলছি সেই সময় ওপেন হার্ট সার্জারিটা এত পপুলার নয়, সব জায়গায় এটা হয় না, এবং খুবই ব্যয়সাধ্য এবং খুবই ক্রিটিক্যাল একটা অপারেশন তখন। এবং সেটা ঠিকও করে ফেলেছিলাম, নানা দিকে ঘুরে গভর্নমেন্ট হসপিটাল ইত্যাদি সমস্ত করে ঠিকও করে ফেলেছিলাম, কিন্তু সেই সময়টা আর পাইনি। একটা ম্যাসিভ অ্যাটাক হয়, তাতে আমার বোন আমার ছেড়ে চলে যায়। তখন তোমাদের স্ট্রাগল পিরিয়ড তোমার সম্পূর্ণ। বাবার তখন চোখটাও চলে গেছে। সেই সময় বাবা আবার একটু, মানে যা হয়, প্রিয় সন্তানকে তো আর দেখতে পেল না, সেটা একটা আফসোস। ফলত বাবার একটু মানসিক ভারসাম্য নড়ে যায় প্রথমের দিকটায়, কিন্তু আমার কোথাও বলার জায়গা ছিল না, কেননা আমি যদি তাদের সামনে দুঃখ করি, তাদের দুঃখের পরিমাণটা বেড়ে যাবে। তো সেই জন্য আমি কাউকে হয়তো শেয়ার করতে পারতাম না। আমি সবসময় চেষ্টা করতাম যে এদের কিভাবে ভালো রাখা যায়। তখন এক ডাক্তার আমাকে বলেছিলেন বাবাকে নিয়ে একটু চেঞ্জে যেতে। তো আমি বাবাকে বলি, বাবা চলো কিছু না অন্তত একটু দীঘা টিঘায় ঘুরে আসি 1-2 দিনের জন্য। বাবা বলেছিল আমার আবার দীঘাই বা কি, দার্জিলিং বা কি, একটা অন্ধকার থেকে আরেকটা অন্ধকার। তো সেই জন্য আর সেটাও হয়ে ওঠেনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে অনেকটা কন্ট্রোল করেছেন বাবা মা দুজনেই। কিন্তু বাবা বড্ড নিজেকে গুটিয়ে নিয়েছেন, একদম একটা, মানে কি বলবো, একটা কোটরের মধ্যে নিজেকে ঢুকিয়ে নিয়েছেন, শেলের মধ্যে ঢুকিয়ে নিয়েছেন। সেখানে ঢুকতে পারো না তুমি? এটা একটা অদ্ভুত ব্যাপার। আমার বাবার হাত ধরে প্রথম ময়দানে খেলা দেখতে যাওয়া, বাবার হাত ধরে ইংরেজি ছবি দেখতে যাওয়া, কিন্তু বাবার আমার সম্পর্কটা একটা অদ্ভুত। সেই আগেকার দিনের ছবিতে উত্তম কুমার ছবি বিশ্বাস আর উত্তম কুমার কমল মিত্রের একটা সম্পর্ক ছিল না, বড় বৌমা ছেলেকে বলে দাও, এই ব্যাপারটা এখনো রয়ে গেছে। আমি সত্যিই সেলটা ভাঙতে পারিনি দেবুদা। আমার মনে পড়ে না আমি কোনোদিন জ্ঞানত আমি বাবার কোলে উঠেছি। সবই ওই ভাব বাচ্চে কথাবার্তা আর কি।
বাবা জিজ্ঞেস করেন মাকে, ফিরেছে আজকে কোন শুটিং ছিল, আজকে কোথায় গেল, সেটা মাকে জিজ্ঞেস করেন। আমি আবার বলি খেয়েছে ডাক্তার, এটা গেছে, মানে এইটা সব মা হলো আর কি স্কোয়াশের দেওয়ালটা, তো যা হয় ওরকম এরকম হয় আর কি। এটা হচ্ছে তোমার ভার্সন। আমার ভার্সন বাবার সাথে। বাবার কাছে যদি জিজ্ঞেস করি তিনি কি এইরকমই বলবেন কিনা জানি না, কিন্তু আমরা তার কাছে জেনে নিতে চাইবো, দেখতে চাইবো যে তিনি কি বলছেন। শুনলেন তো তখন বাবার সঙ্গে আমার উত্তম কুমার কমল মিত্র, এখনো আমরা আজকে হয়তো একটু ভয় ভয় বলছি। বাবা একটু হাতটা দেবে তোমার? এই হাত ধরেই ছোটবেলায় ইংরেজি সিনেমা দেখতে যাওয়া, এই হাত ধরেই খেলার মাঠে যাওয়া। আজকে অনেক অনেক বছর বাদে এইভাবে হাত ধরে বসে আছি, রিয়েলি এটা ঠিক বোঝানো যাবে না। এটা হ্যাপি প্যারেন্টসদের জন্যই সম্ভব হলো। থ্যাংক ইউ হ্যাপি প্যারেন্টস ডে। যে আজকে এখন এই যে ঘটনাটা ঘটবে সেটা 9 করে ধরুন ক বছর বাদে, 20 বলে 20-র বেশি, 20 বছরের বেশি বাদে ঘটবে। সেটা হলো যে আজকে আমি আমার বাবাকে জড়িয়ে ধরলাম। থ্যাংক ইউ হ্যাপি প্যারেন্টস ডে। আমরা প্রথম ইচ্ছে পূরণের জন্য খেলাটার মধ্যে ঢুকবো। প্লিজ। 3টে প্রশ্ন, তার মধ্যে পরপর 2টো প্রশ্ন পারলে তৃতীয় প্রশ্ন আসবে না, যদি ভুল হয় তাহলে আরেকবার দেখা যেতে পারে, তৃতীয় প্রশ্ন করা যেতে পারে। আমি চাই পরপর 2টো প্রশ্নের উত্তর তুমি দিয়ে দাও এবং মায়ের জন্য অনেক আগুন থেকে খাঁটি হয়ে ওঠা সেই আংটিটাকে আবার আঙুলে পরিয়ে দাও। বেশ, আমাদের ফার্স্ট লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে মন দিয়ে দেখো। চলো না। আমার কাছে কিন্তু টাকা নেই। নো কোয়েশ্চেন অফ মানি। হ্যাঁ, আমার আছে। কাকিমা এলে কি বলবো? কে? কাকিমা কাকিমা। হারাও দেখো উল্ট ক্যারারা স্লেরি। বেশি ট্যান্ডাই ম্যান্ডাই করলে উচিত শিক্ষা দিয়ে দেবো। চলো চলো। কাকিমা হ্যালো। এই যে যত অবধি আমরা ছবিটার এই অংশটা দেখলাম, তুমি কি বলতে পারো এর পরের সিকোয়েন্সটা ঠিক কি? এক্ষুনি বলতে যাচ্ছিলাম, পরের ওই ঝাঁপ মারাটা দেখালো না কেন? এরপরই চিন্ময়রা একটা অ্যাক্রোব্যাটিক স্টাইলে একটা পুকুরে ঝাঁপ মারে, লাফ মারেন। আমি এটা চিন্ময়টুর সঙ্গে যখন দেখা হয়েছিল আমি বলেছিলাম যে কি অঙ্কে ওই রকম ওয়ান শট, কোনো ডামি নেই, কিচ্ছু নেই, ওরকমভাবে অতখানি জাম্প করে যাওয়াটা ওটা একটা সাংঘাতিক ভালো দৃশ্য আর কি। বসন্ত বিলাপ ছবি। তার মানে তুমি উত্তরটা কি দিচ্ছ? এরপরে কি ঘটবে? পুকুরে ঝাঁপ। পুকুরে ঝাঁপ দেবে। এই যে তুমি উত্তরটা দিলে, এক কথায় যাকে ঝাঁপ মেরে পরের প্রশ্নে চলে গেলে কিনা, আমরা এটা দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। হ্যালো। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো কাঞ্চন। এই যে ঝাঁপ দেখলাম, আমরা তো ঝাঁপ আনন্দে দিই, আবার ভয়েও দিই। ভয়ও দিই, হ্যাঁ। তোমার জীবনে কি এরকম ভয়ে ঝাঁপ দেওয়ার মতো মহিলা এসেছেন? না, পাঁচিল থেকে ঝাঁপ মেরেছি। মহিলার ভয়ে? মহিলার ভয় কেন বলছি, একে আমার যা চেহারা আর আগে যেরকম আরো খারাপ চেহারা ছিল, তাতে আমি মহিলাদের কাছে হ্যান্ডিক্যাপ কোটায় পড়তাম, প্রতিবন্ধী ক্লাস। জানতো কঙ্কালের সাথে কেউ প্রেম করে নাকি, সেটা তো স্বাভাবিকও নয়। তার মধ্যেও কিছু দু একটা আর কি যাদের সঙ্গে একটু খানিকটা ভাবের আদান প্রদান হয়েছে। এবং কি অদ্ভুত ব্যাপার, প্রত্যেকবারই হয়েছে। আমি যতবার যে মহিলার সঙ্গে আলাপ হয়, একটু ভাবটা জমে যখন, তখনই দেখি কি না কি কারণে ওই সেই গোয়েন্দা দীপকের মতো কি থেকে কি ঘটিয়া গেল, উহার বন্দুক আমার হাতে চলিয়া এলো বা আমার বন্দুক উহার হাতে চলিয়া গেল। আমি ঠিক দেখতাম কি একটা কারণ ঘটতো যাতে আমার বান্ধবীটা না আমার বন্ধুর বান্ধবী হয়ে যায়। এই সময় একবার দেখা করতে গিয়ে কি করেছিলাম, তার বাড়িতে ঠিক এরকমই তার মা ডাকছিল, হঠাৎ ঘুম থেকে উঠে পড়েছিল। তো হঠাৎ তার মা ডাকাতে আমি আর ডিভিলেড হয়ে কিছু পাইনি, ওটা ছোট্ট পাঁচিল ছুঁড়ে পাঁচিলটা টপকে ওপারে লাফ দিয়ে পারি। তারপর আর অমুখ হয় না না, অমুখ আর কেউ হয় নাকি, পাগল। রয়্যাল বেঙ্গল টাইগারের মতো একটা মা।
ঠিকই হয়েছে, যা করেন ভগবান মঙ্গলের জন্যই করেন। জীবনে যা কিছু ঘটেছে তোমার ঠিকই হয়েছে বলছো? ঠিকই হয়েছে। যদি সেটা না হতো তাহলে কিন্তু পরের ভালোটা বুঝতে পারতাম না। মানে তুমি যদি এই প্রশ্নের উত্তর দিতে না পারো যে প্রশ্নটা আসছে, তাহলে ওটা তোমার ভালোর জন্যই হবে। হবে, কি করা যাবে, দেখা যাক। তুমি এরকম গোয়েন্দা হয়ে যাচ্ছ কেন দেবুদা? তুমি তো আগে এরকম ছিলে না দেবুদা। না, আমি ছিলাম তুমি না। এই চেয়ারটায় বসে না, আমি তোমাকে এপিসোডেও দেখেছি তুমি গোয়েন্দা হয়ে যাচ্ছ। আমি সত্যি, এবং আমার এক থিয়েটার বন্ধুর সঙ্গে কথা বলে বলছিলাম, আচ্ছা আমরা যে দেবুদাকে এরকম ভাবে দেখি স্টেজে, এরকম বিভিন্ন ভাবে দেখি, কিন্তু দেবুদা কিন্তু গোয়েন্দা রোল দারুণ করতে পারে, কিন্তু দেবুদাকে কেন কেউ গোয়েন্দা করছে না? দেবুদা একটা গোয়েন্দা রোল করেছিল একবার একটা থিয়েটারে, বোধহয় 221B বেকেস্ট্রি, শার্লক হোমস। তো সেইটাই তুমি বোধহয় এখানে বসে মনে করো বোধহয়। আমি খানিকটা মনে করি এবং আনন্দই হয়, কেননা মানুষের মনের মধ্যে ডুবুরি নামাতে পারলে অনেক মণিমাণিক্য উঠে আসে, এইসব কাঞ্চন টাঞ্চন উঠে আসে, তখন তাকে অধরা লাগে, অন্যরকম। তবে একটা কথা ঠিক, আজকে এই হ্যাপি প্যারেন্টস ডেতে এসে আমার একটা পাওনা ঘটেছে, সত্যি করে বলি। তুমি জানো আমি এক নাট্যকর্মী, সাধারণ একজন নাট্যকর্মী। সেইখানে থেকে যদি আমায় বলো, আই ফেল্ট টুডে আই এম ভেরি লাকি যে আমি দেবুদার উল্টো দিকে একটা চেয়ারে বসে রয়েছি, অন্তত দেবশঙ্কর হালদারের মতো একজন অভিনেতার উল্টো দিকে বসে রয়েছি। ফার্স্ট লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে ভালো করে দেখে নিন। অনেক দিন হলো কোনো ভালো কেস পাচ্ছি না। ইহা তো খুব সহজ। মানে কিভাবে? একদিন বেল্ট না বাঁধিয়া, প্যান্টের বেল্টের কথা বলিতেছি না, বলিতেছি গাড়ির সিট বেল্ট না বাঁধিয়া ট্রাফিক আইন ভাঙিয়া তুমি গাড়ি ছোটাও, দেখিবে কোথা হইতে একটি পুলিশ আসিয়া তোমাকে প্রায় 1000 খানে কেস দিবে। বড় বাজে বকো, একে সে কেস নয়। পেয়েছি পেয়েছি, হুররে হুররে, আছে আছে, আমাদের টেলিপ্যাথি জোর আছে। ওই দেখো সামনের রাস্তায় টাটকা খুনের কেস। তাহলে বলতে পারো উহাকে কোন অস্ত্র দিয়ে আঘাত করা হইয়াছে? কোন অস্ত্র? মগজাস্ত্র। এই সংলাপগুলি কোন বিখ্যাত চরিত্রের? পেয়েছি পেয়েছি, হুররে হুররে, আছে আছে, আমাদের টেলিপ্যাথি জোর আছে। তাহলে বলতে পারো উহাকে কোন অস্ত্র দিয়ে আঘাত করা হইয়াছে? কোন অস্ত্র? মগজাস্ত্র। ফেলুদা, একটা ফেলুদা মগজাস্ত্র। আমরা দর্শকদের জন্য একটা সুযোগ এনেছি, সেই সুযোগটা আপনারা ইতিমধ্যেই উপভোগ করছেন। হ্যাপি প্যারেন্টস ডে লাইভ কন্টেস্ট। আপনারা এই অনুষ্ঠান চলাকালীন টেলিভিশনের পর্দায় একটা প্রশ্ন আসবে, সেই প্রশ্নের সহজ উত্তর দিলেই আপনারা বাবা মার জন্য পেয়ে যাবেন অনেকগুলো উপহার, আকর্ষণীয় উপহার, আর এই অনুষ্ঠান লাইভ দেখবার সুযোগ। আপনাদের যেটা করতে হবে, আপনারা লিখবেন HPD স্পেস, তারপর আপনার উত্তর পাঠিয়ে দেবেন 57575 এই নাম্বারে, এবং এই এপিসোড চলাকালীন আপনাদের নাম আপনারা দেখতে পাবেন টেলিভিশন সেটের সামনে, বুঝতে পারবেন আপনি নির্বাচিত হলেন কিনা এই সুযোগ পাওয়ার জন্য। আজকে কিন্তু 2রা মে,
দোসরা মে সত্যজিৎ রায়ের জন্মদিন। মে মাসে বিখ্যাত লোকের এই জন্ম। 2 মে সত্যজিৎ বাবু, 9 মে রবীন্দ্রনাথ ঠাকুর, 6 মে আমি। আমি বাইরে রোগা, ভেতরে দারোগা। এই সংলাপগুলি কোন বিখ্যাত চরিত্রে? ফেলুদা। শিওর তো? হ্যাঁ। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। চরিত্রের নাম হচ্ছে ফেলুদা। হ্যাঁ। দেখে নি এবার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। आपका टायर क्या पुराना है क्या? अरे साहब बाहर आकर तो देखिए क्या हाल है। আছে আছে, আমাদের টেলিপ্যাথির জোর আছে। আমরা ঠিক রাস্তায় এসেছি, তাই আমাদের যাত্রা পণ্ড করবার জন্য এই ব্যবস্থা। আমার আরেকটা অস্ত্র আছে, সেটা চোখে দেখা যায় না। কি? মগজাস্ত্র। সেটা এইখানে থাকে। সেটা মাঝে মাঝে ঘ্যাচাং করে মানুষের মনের ভেতরে ঢুকে পড়ে মানুষের সব মনের কথা জেনে নেয়। একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি, ধন্যবাদ। এবং তুমি বোধহয় আমাকে গোয়েন্দা বলতে চেয়ে এই মগজাস্ত্রের কথাই বলতে চেয়েছো। অন্তত এইভাবে ধরলে আমার আনন্দ হবে যে মানুষের মনের মধ্যে ঢুকে পড়বার জন্য এই মাথাকে ব্যবহার করবার চেষ্টা করি, যতটুকু আমার এই মোটা মাথা দিয়ে হয় ততটুকু দিয়ে। কার মোটা মাথা? তোমার। আমার কথাই বললাম। তোমার ওই মাথা আমাকে যদি 4 আনা ধার দাও তাহলেই আমি ধন্য হয়ে যাব। যে মাথায় 11 না কটা নাটক এখন বলো? এখন 23টা। 23খানা নাটক অভিনীত হচ্ছে। তুমি একটা জ্যান্ত থিয়েটারের রেট্রোস্পেক্টিভ, যার মাথায় 23টা পূর্ণাঙ্গ নাটকের সংলাপ আলাদা আলাদা প্রকোষ্ঠে থাকে, তার মগজাস্ত্র বেশি না আমার বেশি। আমি তো মাথা মোটা দিক রে। কি বলে না, কিন্তু আমি তো এখন সংলাপ বলছি। আমি বিশ্বাস করো, তোমাকে আমি চোখের সামনে দেখেছি একাডেমিতে। আমাদের ইভিনিং শো ছিল, তোমার ম্যাটিনি শো ছিল। তুমি অরঙ্গজেবের শো করলে, করে মেকআপটা তুললে, ওইখানেই আলিদা মেকআপ করালো, নিঃসঙ্গ সম্রাট। নিঃসঙ্গ সম্রাট। তুমি ওই মেকআপ নিয়ে হেঁটে চলে গেলে রবীন্দ্র সদনের শো ছিল। এবং তোমাকে একটা মজার ঘটনা বলতে পারি। ওই যাবো তখন দর্শকও বেরোচ্ছে, তখন ওই রবি বলে আমাদের দলের একজন, তিনি বলেন আমি মোটর বাইকে এইটুকু পৌঁছে দেবো। আমি চলো। মোটর বাইকে করে যখন রবীন্দ্র সদনে ঢুকছি, তখন কিন্তু আমি শিশির ভাদুড়ি সেজে ফেলেছি। শিশির ভাদুড়ি বাইক চড়ছে, বাইকের পেছনে বসে আছি। আমার মনে হয় যে সিকিউরিটি আটকালেন, তাতে ও বললো আরে পিছে ভাদুড়ি সাহেব। তো দেখলাম খেয়ে ভাদুড়ি কি বুঝলো না, ও স্যালুট করলো। আমার দ্বারা হবে না, তুমি যেটা পারবে সেটা তুমিই পারবে, সেটা আমরা কেউই পারবো না। এবং তুমি তোমার মা বাবার জন্য যেটুকু পারলে এই মুহূর্তে, মায়ের জন্য বিশেষ করে একটা ইচ্ছে পূরণ, একটা স্বপ্ন পূরণ হয়ে গেল। তোমার মা তো পাশে নেই এই মুহূর্তে, তুমি একটা কিছু যখন পারলে, তখন যদি উনি এই পাশটায় থাকতেন তাহলে উনি কি বলতেন? মায়ের হয়ে যদি তুমি বলতে পারো, দেখি কিরকম লাগে। মা না কোনো সময় খুব বেশি রিঅ্যাক্টিভ নয়। মা খালি এক মুখ হাসতো আর চিবুকটা ধরে খালি একটা এরকম করে দিত, ব্যাস, তাহলেই হয়ে যেত। আমি বলি, মা তুমি না পশ্চিমবঙ্গে কেন, তুমি যে কোনো দেশে গেলে অর্থমন্ত্রী হতে পারো। তার কারণ আমি যখন প্রথম রোজগার করি, আমার মাসিক বেতন ছিল 700 টাকা, সেটা বেড়ে হলো 900 টাকা। তাতে চলতো 4 থেকে 5 জনের একটা ফ্যামিলি। কি করে চলতো দেবুদা, সেটা আমার মা ছাড়া কেউ জানে। শি ইজ ম্যাজিশিয়ান। তুমি যে কথাটা বলেছো সেটা মুন্সি প্রেমচাঁদ অনেক দিন আগে বড় ভাই সাহেব গল্পে বলে গেছে। বলেছেন আমি ইকোনমিক্সের বড় প্রফেসর হয়েছি, কিন্তু আমার বাড়িতে সংসার চালান আমার মা, প্রতিটি হিসেব রাখেন মা। আমি তো ইকোনমিস্ট, আমি কেন পারি না? সত্যি কিভাবে চালো আমি এখন? মায়েরা পারেন, সত্যি পারেন। মায়েরা খুঁটিনাটি হিসেব রাখতে পারেন, সমস্ত জীবনের বেহিসাবি হিসেবকে মিলিয়ে দিতে পারেন। এবং তুমি মায়ের হয়ে আজকে একটা হিসেব মিলিয়ে দিয়েছো। মানে এটা অনেক ধন্যবাদ। এসো, সামনে এসো, আমরা ইচ্ছে পূরণ করি, আমরা উল্লাস করি, উদযাপন করি। একদম উদযাপন করি। পছন্দ? অপূর্ব। আমার খুব পছন্দ হয়েছে এবং বিশ্বাস করো দেবুদা, মন থেকে বলছি, একদম মন থেকে বলছি। একটা অনুষ্ঠান যেখান থেকে এতটা হৃদয় দিয়ে এইরকম একটা জিনিস পাওয়া, আমি জানি না, এটা আমার কাছে হয়তো অস্কারের থেকে। পছন্দ? পছন্দ, খুব পছন্দ। পছন্দ? মায়ের জন্য সোনা, তুমিও তো মায়ের সোনা।
হ্যাঁ, কি করে যে নাম রাখলো কাঞ্চন, এটা তো একটা রহস্যের ব্যাপার। আর অনেকটা কানা ছেলের নাম পদ্মলোচন টাইপের। মা জানতো বোধহয় একদিন ঠিক। উনি খুব বিশ্বাস করেন। আমাদের এই দেশের পরিকাঠামোয় দাঁড়িয়ে একটা গ্রুপ থিয়েটার করাটাকে বলা হয় ঘরের খেয়ে বোনের মোস্তারান, এবং সেইটা করার সময় নানান লোক নানান কথা আমায় বলেছে যে নিজের খাবার জোটে না, নিজে এরমভাবে তুই সংসার চালাস, তুই আবার থিয়েটার করিস, কি পাস তুই, ক টাকা পাস? এমন জায়গায় অনেকে বলেছেন কি করো, বললাম থিয়েটার করি। হ্যাঁ, আর কি করো? থিয়েটার করি। না না, আর কি করো? এই আর্টটা আমি বলতে পারি। সেইখানে মাকে অনেকে এসে বলেছে কি তোমার ছেলে কি করে এগুলো, থিয়েটার টিয়েটার। সেখানে আমি মাকে বলেছিলাম যে মা আমি এরকম থিয়েটারটা করছি। মা তখন বলেছে তুই আনন্দ পাচ্ছিস তো, তোর ভাল লাগছে তো থিয়েটার করে? আমি বললাম হ্যাঁ ভাল লাগছে, ওটা তুই থিয়েটারটা কর। এবং আমি যখন চূড়ান্ত ডিসিশন নিই যে আমি একেবারে প্রফেশন হিসেবে আমি অভিনয়টাকে বেছে নেব, আমি বিশ্বাস করো দেখুন আমি 3 রাত্রি ঘুমোতে পারিনি। কেননা তোমারই বন্ধু, আমি তাকে কোনোদিন ভুলবো না, তার নাম শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সে গিয়ে প্রলোভন দেওয়া শুরু করলো। আমি তখন একটা বিউটি পার্লারের ম্যানেজারের চাকরি করি। সে গিয়ে বলছে তুই নাকি শেকফ পড়িস, তুই নাকি শেকফের নাটক করিস, তুই স্টানস্লাভস্কি জানিস, তুই ব্রেক জানিস, এইসব ব্রেক ট্রেক করে তুই এখানে একটা চুল কাটার দোকানে কাজ করছিস। আমি বললাম দেখ শিবু, আমাকে এরকম লোভ দেখাস না, হবে না। বললো তুই ছেড়ে দে, তুই বল এরকম একটা, তখন গেম শো মানে কি শো কিছুই জানি না। আমি বললাম আমাকে এরকম খারাপ দেখতে আমি কি সঞ্চালনা করব, আমাকে কেন লোকেরা দেখবে? আমার মাইনাস পাওয়ার, তখন একদম সোডার বোতলের মতো পাওয়ার, এরকম একটা বিভৎস টাইপের চেহারা, আমায় কেন দেখবে? বললো কিচ্ছু করতে হবে না, তুই খালি কথা বল, তুই বললেই হবে। কত মাইনে দেয় তোকে? আমি বললাম এই মাইনে দেয়, ওই 700 বা 900। বললো এই ব্যাস, আমি তোকে 4টে উইকলি প্রোগ্রাম ছিল, বললো 4টে সপ্তাহে তোকে আমি তার এই দেবো। আর তখন যে টাকাটা আমায় বললো সেটা আমার কাছে মানে বিশাল। আমি বললাম কিন্তু যদি মাঝপথে বন্ধ হয়ে যায় তাহলে কি করব? তখন আমার এক বন্ধু, থিয়েটারের বন্ধু, সে বলেছিল ভাই দুটো জিনিস মেনে নিতে হবে এই প্রফেশনে এলে, তুমি 6 মাস জমিদার 6 মাস জমাদার, এটা মেনে নিয়ে চলতে হবে। এবং আমি ডিসিশন নিতে পারছিলাম না। আমি ভাবছিলাম আমি সত্যিই তখন মানে একদম ব্রেড অ্যান্ড বাটারের সমস্যা। তখন ওদের মুখ মনে পড়ছিল, খালি মুখটা মনে পড়ছে যে যদি না রোজগার করতে পারি তখন কি হবে, যে 700-900 টাকা পেতাম সেটা বন্ধ হয়ে যাবে, তাহলে তারা জাস্ট রাস্তায় বসে পড়বে। আমি তো আর কিছু জানি না, আমি অভিনয়টা করতে জানি, আমি ওটা করতে আনন্দ পাই। তারপর একদিন মাকে বললাম, হাতটা ধরলাম, ধরে বললাম মা আমি জানি না কি করতে যাচ্ছি, আমি জানি না ঠিক করতে যাচ্ছি না ভুল করতে যাচ্ছি, আমায় শুধু তুমি বলো আমি করব কি করব না, আমি অভিনয় করব, ছেড়ে দেবো চাকরিটা? মা তখন আমায় একটাই কথা বলেছিলেন, তুই কি চাস বল, তোর মন কি বলছে? আমি বললাম আমার মন বলছে আমি অভিনয়টা করলে আমার বেটার হবে, আমি ওটাকেই প্রফেশন হিসেবে। মা বলেছিলেন নে, এক কথা বলেছিলেন নে, তুই এদিকটা চিন্তা করিস না। এবং বিশ্বাস করো দেবুদা, আর সেদিন যদি ওই ডিসিশনটাতে মা সম্মতি না জানাতো, আর আমি যদি ওই ডিসিশনটা না নিতে পারতাম, আজকে বিশ্বাস করো এই চেয়ারটার যোগ্যই হতে পারতাম না, এই চেয়ারটাতে আসতেই পারতাম না। দ্যাট ইজ দ্য বেস্ট প্যাট অন ইউর ব্যাক, যে কই বাত নেই চলো। কাঞ্চন একটা সেলুনে কাজ করতো, হ্যাঁ, এসে বললো মা আমি সেলুনে আমি আর কাজ করব না, হ্যাঁ আমি অভিনয় করব। কি করব তুমি আমায় বলো? আমি বললাম যে তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো, অভিনয় করতে চাও অভিনয় করো। কাঞ্চন টপার্সে কাজ করতো 1992-93-তে। ও এখানে 6-7 বছর কাজ করেছে। ও প্রায়ই এখান থেকে থিয়েটারে যেত, আমি ওর সিনিয়র ছিলাম, আমি ওর সবসময় ওর কাজটা সামনে নিয়ে গেলাম। আজ কাঞ্চন জি বাংলায় হ্যাপি প্যারেন্টসে খেলতে গেছে ওর বাবা মার জন্য। কাঞ্চন অল দ্য বেস্ট। আমার মা না আমার কাছে একটা ঈশ্বর টাইপের। আমি প্রত্যেক দিন আমার শুটিং থাক না থাক যাই থাক, আমি যখনই বেরোই আমি মাকে একটু নমস্কার করে বেরোই, কেননা আমার মনে হয় আমি ভগবানকেও যদি এরকম করি তুমিও আমার কাছে ভগবান। তোমার মাকে আমারও প্রণাম। আমাদের দ্বিতীয় পর্ব তাতে ঢুকবো, তার আগে তোমার কাছে দ্বিতীয় ইচ্ছেটা আরেকবার জেনে নেব। একটা তন্দুর, একটা সময় না আমার মা একেবারেই মধ্যবিত্ত পরিবারের মহিলা, উনি ওই হেসেল ঠেলতে ঠেলতেই জীবন চলে গেছে। মায়ের এখন একটু নার্ভের প্রবলেম হওয়াতে মায়ের ভয়ঙ্কর হাত কাঁপেন, মা রান্নাটা ঠিক করে করতে পারেন। তো মার 2-3টে জিনিস খাওয়ার খুব ইচ্ছে, তো আমি মাকে বলেছিলাম ঠিক আছে তন্দুরি তোমায় খাওয়াবো, তো ঘর মে বানাকে খিলায়া। তখন বলেছিল হ্যাঁ ওটা কি করে করে, ওই যন্ত্রটা খুব ইন্টারেস্টিং, মানে খুব আগ্রহ আর কি ওটাই। তাই জন্য আমি তন্দুরটা করে মাকে একবার বলবো যে তুমি খাও, এটা আমার খুব ইচ্ছে আর কি।
গ্যাস তন্দুর, গ্যাস তন্দুর বা তন্দুর গ্রিল বলে, গ্রিল, তন্দুর গ্রিল। বেশ, আমি আপনার সঙ্গে কথা বলছি। কাঞ্চনের মা মানে আপনি আমারও মা। আমাদের বয়সী যে সমস্ত ছেলেমেয়েরা যারা থিয়েটার নিয়ে একদিন পাগলামো শুরু করেছিল, শুধু থিয়েটার নয়, এমন কিছু যার মধ্যে টাকা পয়সা কম আছে, স্বপ্ন আছে অনেক, আপনি সেই সব স্বপ্নের মাথায় হাত রেখে, পিঠে হাত রেখে আমাদের পাঠিয়ে দিতেন, যুদ্ধে যা, জিতে আয়, এবং যদি হেরেও যাস জানবি আমি আছি কোল পেতে। আপনি এইরকম একজন মা। আপনি ছেলের কাছে একটা বাসনা করেছিলেন কোনো একদিন, আলগোছে বলেছিলেন ওই গ্যাস তন্দুর, সেইটার জন্য এখন কাঞ্চন আমাদের কাছে আপনার হয়ে এই ইচ্ছে পূরণ করবে। আমরা ধন্য যদি এটা পারি দিতে আপনাকে, আপনি আমাদের সকলকে আশীর্বাদ করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের সেকেন্ড লেভেল ফার্স্ট কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখো। পাঠশালার ছাত্র পণ্ডিত মশাইকে জিজ্ঞেস করছে, আই গো আপ উই গো ডাউন মানে কি? আই আই কি না চক্ষু, গো গয়কারে গো, গো গাবো গাব ইত্য মর, আপ আপ কি না শরীর বাড়ি জ, অর্থাৎ গরুর চক্ষে জ, এটা গরু কাঁদিতেছে। কেন কাঁদিতেছে? উই গো ডাউন, উই অর্থে যাকে বলে উই পোকা, গো ডাউন অর্থে গুদমখানা, অর্থাৎ গুদমে উই ধরে আর কিচ্ছু রাখলে না, তাই না দেখে আই গো আপ, অর্থাৎ গরু কেবলই কাঁদিতেছে। এটি কোন নাটকের অংশ মনে পড়ছে কি তোমার? এটা সুকুমার রায়ের লেখা, সত্যজিৎ রায়ের নির্দেশনা করেছিলেন। ঝালাপালা? তুমি কি উত্তর হিসেবে ঝালাপালা বলতে চাইছো? তাহলে সেটাই গ্রহণ করবো, আর না হলে একটু ভেবে বলো। আর যদি এটা ভুল হয় তাহলেও দুটো প্রশ্ন আছে। সুকুমার রায়ের লেখা। আজকে কিন্তু দোসরা মে সত্যজিৎ রায়ের জন্মদিন। এমন একটা দিন যেটা আমাদের কাছে এইসব বলে আরো ভয় পাই উদযাপন করবার দিন, দেবুদা, এইসব উল্লাস করবার দিন, এইসব বলে ভয় পাই দিও না দেবুদা, করবার দিন। দেবুদা না, ভয় পাচ্ছি, আমি মনে করি দিচ্ছি। মে মাসে বিখ্যাত লোকের এই জন্ম। 2 মে সত্যজিৎ বাবু, 9 মে রবীন্দ্রনাথ ঠাকুর, ইংরেজি হিসেবে ধরলে তাই হবে। 6 মে আমি। এটা ভেবো না আমি হলাম স্যান্ডউইচের মাঝখানে লেটুস পাতা। হিসেব করো, অস্কার, নোবেল, মাঝখানে আমি। লেটুস পাতা। এটা কোন নাটকের? ঝালাপালা। ঝালাপালা? এটা আমি জানি না, আমার গেস করলাম ঝালাপালা। নেব? বেশ, তুমি বলছো ঝালাপালা। এবার আমরা দেখিনি তোমার উত্তরটা ঠিক হলো নাকি ভুলই হলো। ভুলই হলো। এই ননসেন্স ক্লাবের সভ্যদের দিয়ে অভিনয় করানোর জন্য সুকুমার 2টি নাটক রচনা করেছিলেন। একটি হলো ঝালাপালা। ঝালাপালা একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি, ধন্যবাদ। আমরা আছি সেকেন্ড লেভেলে। প্রথম প্রশ্ন পেরে গেছো, দ্বিতীয় প্রশ্নটা যদি পারো তাহলে দ্বিতীয় ইচ্ছে পূরণ। দেখে নাও ভালো করে দ্বিতীয় প্রশ্নটা কি আছে। এই যে ছবিটুকু আমরা দেখলাম, এটার থেকে একটা অর্থপূর্ণ বাক্য বলতে পারো, ফ্রেজ। দুটো মাথায় আসছে। বেশ। একটা হলো ওই মোবাইলে একটা ইনবক্স থাকে, একটা আউটবক্স থাকে। আউট বক্স আর আউট অফ দ্য বক্স আর একটা হতে পারে। কোনটা নেব? আউট অফ দ্য বক্স। এছাড়া আর কিছু মাথায় আসছে না তো?
তোমাদের প্রশ্নগুলো কে করে গো? আমরা সকলে মিলে করি যাতে। হ্যাঁ, আমার এই দুটোই মাথায় আসছে, আউট বক্স নাহলে আউট অফ দ্য বক্স। কিন্তু কোনটা? তুমি যদি একটাই বলতে চাও, যদি এটা ভুল হয় তাহলেও একটা প্রশ্ন আছে, ভয় পাওয়ার কিছু নেই, নির্ভয়ে উত্তর দাও। বক্স থেকে যখন আউটটা বেরোলো তখন আমার মনে হচ্ছে আউট অফ দ্য বক্স। আউট অফ দ্য বক্স, তোমার উত্তরটা নিলাম। এবং দেখি তুমি এই প্রশ্নে আউট হয়ে গেলে, মানে এই প্রশ্নটা পারলে না, এরকম ঘটলো, নাকি তুমি থাকলে, ইন হলে আমাদের এই খেলার বক্সে। দেখে নি উত্তরটা। তার মানে আমাদের প্রশ্নগুলো যারা করে তাদেরকে কি বলবে? তাদেরকে চুমু অনেকগুলো। উত্তরটা একেবারে ঠিক দিয়েছো, ধন্যবাদ। আমরা দ্বিতীয় পর্বে দুটো প্রশ্নেরই উত্তর ঠিক দিয়ে ফেলেছি। তৃতীয় প্রশ্নে যাওয়ার দরকার হচ্ছে না, এবং তুমি মায়ের জন্য আবার একটা ইচ্ছে পূরণ করে ফেলেছ। কেমন লাগছে নিজের? আমার তো দারুণ লাগছে। আবার জিজ্ঞেস করছি, তোমায় মা কি বলবে? মা আবার হেসে বলবে কি খুব ভালো হয়েছে, খালি বলবে খুব ভালো হয়েছে। মা কি এই অনুষ্ঠানটা দেখেন? মা ওই অনুষ্ঠানটা দেখেন। এক কথায় ওই জন্য বললাম যে আমি হ্যাপি প্যারেন্টস ডেতে যাবো। ওইটা মায়ের সবটাই তো বাক্সয়ে, একজন শোনেন একজন দেখেন, তো ওরকম মা রিলে করতে থাকে বাবাকে। ওরা দুজনে একসঙ্গে বসে ওই টেলিভিশনে সিনেমা বা অনুষ্ঠান দেখেন। বাবার লাঠি তো মা, বাবা আজ অব্দি লাঠি নিয়ে তো হাঁটেন না। যখন বেরোয় তখন জাস্ট মায়ের কাঁধটা এরকম হাতটা দেওয়া থাকে, চলতে থাকেন। আমি বাবাকে নিয়ে বেরোতে পারি না, কারণ আমরা মিস করে যাই। যেমন আমি যদি এই সেটটা থেকে নামি, আমি দুটো সিঁড়ি আছে বলবো, থার্ডটা হয়তো বলতে ভুলে যাব, বা হয়তো রাস্তায় যেতে যেতে ছোট্ট একটা গর্ত, সেইটা আমি হয়তো একটু মিস করে যাব। মা কিন্তু জাস্ট কমেন্ট্রিটা অনুযায়ী বাবা চলে যায়। মানে ওদের বোঝাপড়াটা ওই রকম, একেবারেই ওরকম বোঝা। বাহ, তা তোমার মার জন্য আমরা ইচ্ছে পূরণটা যেটা ঘটিয়েছি সেটা গ্রহণ করি, দেখি উদযাপন করি। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছো শুধু। থ্যাংক ইউ। এইটা পেয়ে তোমার মার কেমন লাগছে সেটা ওনার কাছেই জেনে নি একবার। গ্রিলারটা চলে এসেছে, সবাই মিলে রান্না করে খাবো। আজকে পাওয়াটা না তাদের জন্য পাওয়া, কোনো সময় না কোনো কিছু বুঝতে দেয়নি। আমার ভালো মনে আছে, এটা মাও বলছেন না, আমিও বুঝতে দিতে চাইছি না। একদিন আমার মনে আছে, তখন আমি 11-11-এ পড়ি টড়ি। একদিন বললেন যে আজকে না একটু মুড়ি আর দই দিয়ে মেখে আর কলা দিয়ে মেখে, আর যা হবে না পুরো ফলার হবে। মানে দুপুর বেলায় মেন খাবার। বললাম আচ্ছা, দেখবি পেট ঠান্ডা হবে, দারুণ হবে। আমি বুঝতে পারছি সেদিনকে ভাত ডালটা নেই, এবং বিশ্বাস করো ফলারটা আমি তখন খেয়েছি খুব আনন্দ এবং তৃপ্তি করে খেয়েছি। তার কারণ আমার তৃপ্তির মুখটা না দেখলে তিনি ভেঙে পড়বেন, তো আমি সেটা হতে দিতে চাই। দেবুদা অনেক সময় হয়েছে, তুমি জানো না, চলো তো খাবো না, যাও, এইসব হয়েছে, সবারই হয়। কিন্তু এখন আমার নিজের ছেলে হওয়ার পর আমি এটা বুঝতে পেরেছি, মা বাবা, কোট আনকোট মা বাবা ঠিক কি, এন্ড অফ দ্য ডে স্ত্রী থাকবেন, পুত্র থাকবেন, সন্তান থাকবেন, কিন্তু মা বাবার রিপ্লেসমেন্ট হবে না। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, যে তোমায় কোনো কথা জিজ্ঞেস না করে শুধু তোমার দিকে তাকিয়ে বলে দেবে খেয়েছিস, খাবি। আমার মাঝে মাঝে মনে হয় থট রিডারের মতো বলেন, যে আমার মধ্যে কি চলছে সেটা চোখ দেখে বুঝতে পারে। তো এইটার কোনো বিকল্প নেই। এহেন মা বাবাকে আমরা তো আঘাতও করি তো। করেছো আঘাত? আমি করেছি, আমি ভুল করি। আজকে এই অনুষ্ঠানে দাঁড়িয়ে ক্ষমা চাইতে চাও সেরকম কোনো? সত্যি ক্ষমা চাইছি আজকে। অনেক সময় হয় শুটিং এর চাপে, কাজের চাপে, আমার 4-5টার চাপে ঘেঁটে যাই মাঝে মাঝে, তখন কোনো কথায় বিরক্ত হয়ে যাই, ইরিটেটেড হয়ে যাই, আমি রেগে যাই। এইখানে আজকে দাঁড়িয়ে আমার বাবা মা আসেননি, থাকলে হয়তো তাদের হাত ধরে বলতে পারতাম, আসেননি একদিক দিয়ে না ভালো হয়েছে, চোখে চোখ রেখে বলতে পারতাম না। আমি হাত জোর করে বলছি, আজ অব্দি যতগুলো চিৎকার চেঁচামেচি, রাতের ঝগড়া, যা যা বলেছি আমি বলতে পারিনি, কিন্তু মনে মনে অনুতাপ করেছি। আজকে সারা পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষ এখন দেখে। আমি সবার সামনে হাত জোর করে ক্ষমা চাইছি, আমাকে পারলে ক্ষমা করবে, যা যা খারাপ হয়। থ্যাংক ইউ, সরি।
মা বাবা এই শব্দটা আমাদের যেন ক্ষমা করবেন বলেই আমাদের মাথার উপরে থাকেন। এই যেভাবে ও ক্ষমা চাইলো, তখন আমিও ভেতরে ভেতরে আমার মা বাবার কাছে, আজও অনেক না পারার কাছে, আজও অনেক অলসতার কাছে, একদমই তাই, আজও অনেক নিজের অহংকারের কাছে হেরে যাই। সেই হেরে যাওয়াগুলোকে আর একবার মনে করে আমিও আমার মা বাবার কাছে ক্ষমা চাইলাম। সত্যি তো, থ্যাংক ইউ। আমি হয়তো আমি পারিনি, আমার না পারা আছে। আমি বাবা মাকে নিয়ে প্লেনে চড়াতে পারিনি, তাদের শারীরিক কারণেই পারিনি। কিন্তু আমার মা সবসময় বলেন, এটা আমি বুঝতে পারি তার কোন জায়গা থেকে বলেন, আমি না পরের জন্মে পাখি হব, তাহলে দেশ বিদেশ ঘুরে বেড়াবো। এই যে মায়ের পাখি হওয়ার ইচ্ছে, এই ইচ্ছেটা পূরণ হয় তখনই যখন তুমি একটা ভালো কিছু করো, বাড়ি ফেরো, খবর দাও, তুমি ওর ডানা হও। তখন উনি মনে মনে ওড়েন, উড়াল দেন। ভারী সুন্দর ইচ্ছে ওনার। এই ইচ্ছে পূরণ তো ওনাকেই করতে হবে, সত্যি তাই। এবং সেই ইচ্ছে পূরণ যদি সত্যি তুমি কোনোদিন করতে পারো, সেই সুযোগ পেলে খুব ভালো, আমাদের খুব আনন্দ। আমি সত্যি উচিত আমার একবার। দেখো যদি হয়, আমরা আছি 3rd লেভেল, 3টে প্রশ্ন, 3টেরই উত্তর দিতে হবে, একটাও ভুল করা চলবে না। আর এই পর্বে জিতলে তুমি কি ইচ্ছে পূরণ করতে চাও সেটা একবার মনে করে নিতে চাই। ওই ছবি বিশ্বাস আর কমল মিত্রের জন্য খেলবো। হ্যাঁ, মানে আমার বাবার জন্য। বাবার জন্য কি করতে চাইবে? এমন একটা লোক যার কোনো ইচ্ছেই নেই, ইচ্ছে নেই মানে কোনো চাওয়া নেই। বাবা এটা নয় না, কি হবে, কোথায় পড়ে বেরোবো? আরে তুমি একটা পাঞ্জাবি নাও, একটা জীবনে আমি কোনোদিন গালে ক্রিম মাখতে দেখিনি, কোনো পারফিউমের বালাই নেই, কিছু যে শখ থাকে কিছুই নেই। এটা বোধহয় না করতে পারবে না। আমি মাখাবই যা থাকে কপালে, একটা গিফট বাবার জন্য, যে লোকটা কোনোদিন আমার কাছে কিচ্ছু চাই। হয়তো কোনো সময় বললো মাকে যে এইটা খেতে ইচ্ছে করছে, তাও সেই খাবারটা মানে হো করে তুমি হেসে ফেলবে। আমার মায়ের ফেভারিট খাবার কি জানো? হ্যাঁ মা কি খাবে বলো, পুজো এবার তুমি কি খাবে বলো? ডিম সেদ্ধ। এটা কোনো খাবার হলো? না না, ওটা কিন্তু খুব মারাত্মক মারাত্মক খাবার। কিন্তু সেটা কি পুজো উপলক্ষে একটা খাবার? এদের প্রিয় খাবার এই। আমরা ভাবি যে এমন একটা খাবার খাইয়ে মায়ের কাছে ঋণ শোধ করবো, হ্যাঁ মা ওই রকম তখন একটা বোল্ড করে দেয়। হ্যাঁ বোল্ড করে দেয়, হ্যাঁ, আর গুগলি, আর তুমি উত্তরও দিতে পারবে না কি খাওয়াবো বলো। কিন্তু তোমার দেয়াটা, ওই ডিম সেদ্ধটাই যখন তুমি সুন্দর করে দেবে, পৃথিবীর শ্রেষ্ঠ খাবার মার কাছে তখন ওটা। একদম ঠিক, একদম ঠিক। আর মা আর বউয়ের সঙ্গে বন্ধুত্ব, খুব বন্ধুত্বটা আছে। এবং আমি এটা বলতে পারি যে আমি তো আকছারি এদিক ওদিক, পুরো দায়িত্বটা ওর কাঁধে, এবং ও সেটা এত নিটলি করে। আমি পৌঁছে গেলে হয়তো কোনো সময় বউকে ফোন করে বললাম পৌঁছে গেছি, ও কিন্তু বলে তুমি না মাকে একটা ফোন করে বলে দাও তুমি পৌঁছে গেছো। বলে আমি বলবো, আমি বলেই দেবো, আমি এক্ষুনি, তুমি বললে যেটা লাগবে যে মা আমি পৌঁছে গেছি, ঠিক আছে, এটা ও কিন্তু বলে, এবং ও খুব যত্ন করে, কেয়ার করে আর কি। এটা তোমার একটা শান্তি। আমার একটা শান্তি, খুব বড় শান্তি, নাহলে খুবই অশান্তি। প্রচন্ড প্রচন্ড প্রচন্ড। খেলাটায় ঢুকে পড়ি। আমাদের 3rd লেভেল ফার্স্ট কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখো। चश्मा वाला आइडिया बहुत अच्छा है। आपने क्या पहले कभी एक्टिंग की है? बोलो क्या? ओके रेडी Silence. Producer ready? Okay. Roll sound. T2 C23 2/3 Action. ये cut. Come in. बड़े एक्टर साथ साथ टेक देते हैं, तुमने पहले ही कमाल कर दिया। आप यहीं पे रुको, आपका पेमेंट लेके आता हूँ मैं। পটলবাবু ফিল্ম স্টার, সত্যিই যায় লেখা। এই অংশটি কোন গল্প থেকে নেওয়া তুমি জানাচ্ছ? পটলবাবু ফিল্ম স্টার নিয়ে নেবো? হ্যাঁ বেশ, নিয়ে নিলাম পটলবাবু ফিল্ম স্টার। এবার দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো নাকি ভুল হলো। একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি। আজকে যে এই প্রশ্নটা এলো, আবার আমাদের মনে পড়ে গেল যে আজ 2রা মে। এইরকম একটা গল্প, এটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গল্প বলে আমার মনে হয়। অসাধারণ, মানে একটা অভিনেতার, যারা আমরা অভিনয় করি তাদের কাছে এটা না মানে সাংঘাতিক একটা গল্প। সাংঘাতিক সাংঘাতিক। আমাদের জন্য এই
থার্ড লেভেলের দ্বিতীয় প্রশ্নটা দেখে নিন। আমরা কিছু বিচ্ছিন্ন দৃশ্য দেখলাম। কোন শব্দ সবকটি দৃশ্যের সঙ্গে সম্পর্কিত তুমি একবার মনে করে নাও, তাহলে কিন্তু শব্দটা খুঁজে পেয়ে যাবে। খুব সোজা। খুব সোজা। প্রথমে কি দেখেছো? বাইক, একটা ছেলে এলো। হ্যাঁ, তারপর তো বাইকটা চললো, ট্রাম লাইনের ওপর দিয়ে গেল। তারপর একটা শট গেল, বারান্দায় একজন বৃদ্ধা দাঁড়িয়ে রয়েছেন রেলিং এ। তারপর একটা উল বোনার শট গেল। তারপর একটি মেয়ে দাঁড়িয়ে রইল, চুলে কাঁটা। আরে কাঁটা। মানে এই যে পুরোটা দেখানো হচ্ছে, তারপর যে প্রশ্নটা আসছে, হঠাৎ ভাগ্যিস বলনি এই রাস্তায় এই গলিটার নাম কি, যে ডান দিকে যেটা ঢুকে গেছে ওই গলিটা। আমার কাছে যা খবর আছে, তোমার যদি চরিত্র ধরি, চেহারা ফেলে দিই। কি আবার চরিত্র? খুবই চরিত্রবান তুমি, এ কথা আমি অস্বীকার করছি না। তোমার মতো একটা চরিত্রবান মানুষের কাছে আসতেছে, কত লোক ওই গোলাপ পেয়েছে এটা আমরা জানি। এই হাসিটার মধ্যে অন্য এক ইতিহাস লুকিয়ে আছে। সে আমার স্ত্রীও বলেন। কি বলে? তুমি আমার গোলাপের সংখ্যা গোনাতে যেও না। আমি বললাম, আরে বাবা, গোলাপ কেন, ঘেঁটু ফুলও তো দিতে পারে। বললো, তুমি যদি তোমার শরীরটা নিয়ে এরকম ভাবে ভিজা বেড়ালের মতো বলো আমি কিচ্ছু জানি না, তাহলে ভুল করবে। আমি বললাম, আরে তার আমার একটা গোপন ক্যাপশন ওয়ার্ড আছে, সেটা হলো আমি বাইরে রোগা, ভেতরে দারোগা। বেশ, তাহলে তুমি কোন শব্দটা দিচ্ছ? কাঁটা। কাঁটা। বাইকে স্পিডোমিটারের কাঁটা, উলের কাঁটা, চুলের কাঁটা, চুলের কাঁটা, আর গোলাপের কাঁটা। গোলাপের কাঁটা। বেশ, তোমার উত্তরটা নিলাম। এবার দেখি ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। সবকটা মিলে গেছে, কাঁটা হচ্ছে সঠিক উত্তর এবং তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। আমরা আছি থার্ড লেভেল, তৃতীয় প্রশ্ন। এটা পারলেই তোমার তৃতীয় ইচ্ছে পূরণ বাবার জন্য, বাবাকে তত্ত্ব সাজিয়ে দেওয়া। আমি জানি না, খেলায় হার জিত থাকতেই পারে, তবে আমি একটা কথা বলবো, আমার উচিত হয়নি বাবারটা থার্ড রাউন্ডে নেওয়ার। তবে এইটা না পারলে আমি খুব দুঃখ পাবো। হতেই পারে হেরে গেলে চলে যাবো, কিন্তু এটা না পারলে আমি খুব দুঃখ পাবো। আমি শুনেছি খুব প্রাণপণে যদি কিছু চাও সেটা ঘটে। আমরা প্রাণপণে চাই তুমি এই প্রশ্নের উত্তর পারো। আমরা দেখে নিই আমাদের থার্ড লেভেলের থার্ড কোয়েশ্চেন কি আছে। মন দিয়ে দেখো, একটাও ফ্রেম বাদ দিও না। হ্যাঁ, না সেটা জাস্ট মানে এখন তোলি তোলো। Position right. Oh, Babu. Huh? Okay. Ready. After. Action. কোন সিনেমার শুটিং চলছে? আজকে সত্যজিৎ রায়ের জন্মদিন, আমাদের প্রণাম জানাবার দিন। আবার একবার তোমাদের হ্যাপি প্যারেন্টস ডেকে ধন্যবাদ জানাই, কেননা এই শুটিং এর এই ফুটেজটা আমি এই প্রথম দেখলাম। এটা দেখানোর জন্য ধন্যবাদ। আমরা সবসময় এই চেষ্টাটা করেছি যে যা কিছু আমাদের জীবনের বাঙালির সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে
বা বাইরেও অনেক রকম অন্য ধরনের সংস্কৃতি, সেগুলোর একটা জানান দিতে, একটা পরিচয় করিয়ে দিতে। এটা ঘরে বাইরে শুধু ঘরে বাইরে তুমি জানাচ্ছ ঘরে বাইরে, ছবির নাম, তারই শুটিং চলছে। সেই সূত্রে আমরা সত্যজিৎ রায়কে আরেকবার প্রণাম জানালাম। উনি আমাদের স্বপ্নে মননে সর্বক্ষণ আছেন। আমরা বাঙালি হিসেবে, ভারতবাসী হিসেবে গর্ববোধ করি। আজকে এই অনুষ্ঠানের মঞ্চ থেকে এই রকম একটা পবিত্র দিনে ওকে আমাদের অনেক অনেক প্রণাম জানালাম। তাই তোমার উত্তরটা ঘরে বাইরে, এবার দেখে নি সেটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। ঘরে বাইরে একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি, ধন্যবাদ। এবং সেই সঙ্গে তৃতীয় স্বপ্ন পূরণ। এসো আমরা উল্লাস করি, উদযাপন করি বাবার জন্য। খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে, এখন থেকে সব কাটাবি হ্যাপি বার্থডে। বাবা তো এগুলো দেখতে পাবেন না, কিন্তু গন্ধ পাবেন, স্পর্শ পাবেন, আর তোমার হাতের ছোঁয়া পাবেন। বিশ্বাস করো দেউদা, এটা হাতে দিয়ে প্রত্যেকটাকে এরমভাবে হাতটা দিয়ে এরমভাবে ধরিয়ে আমি যেমনভাবেই দেখাই, তো সেইভাবে দেখিয়ে দেবো কোনটা কি বলে দেবো। আমি জানি না কি বলতে হয়। থ্যাংক ইউ সো ভেরি মাচ, হ্যাপি প্যারেন্টস ডে। থ্যাংক ইউ দেউদা, থ্যাংক ইউ। কাঞ্চন যেটা জিতেছে ওর বাবার জন্য, বাবা খুব খুশি। আমি চাই কাঞ্চন সবগুলোই জিতে আসুক। তুমি যদি পরের জন্মে বিশ্বাস করো, তাহলে কি তুমি এই দুজনকেই আবার কাছে পেতে চাইবে? আমি অনেস্টলি জিজ্ঞেস করছি। আমার দুটো উইশ আছে। একটা, আমি পরের জন্মে, তারপরের জন্মে, তারপরের জন্ম যদি কিছু থাকে, আমি যদি শুঁয়োপোকা হয়েও জন্মাই, তাহলেও যেন আমি এই বাবা মাকেই আমার বাবা মা হিসেবে, শুঁয়োপোকা হিসেবেই পাই, কিন্তু ওই বাবা আর ওই মাকেই পাই। এটা আমার মনের ইচ্ছে। আর যদি না পাই, তাহলে ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই দুজন মানুষ পরজন্ম বলে যদি কিছু থাকে, তাহলে না একটু সুখ আর শান্তি পাক প্রথম থেকেই। তিনি যেন দু চোখ ভরে পরের জন্মে দেখতে পান, আর পেট ভরে যেন খেতে পারে। ভাত ডাল হলেই মিটে যায়, কিন্তু তারপরেও একটু ভালো ওই আলু পোস্ত চাই। আলু পোস্ত হিসেবে কি তুমি তোমার স্ত্রীকে আবার ফিরে পেতে চাইবে? 100 বার চাইবে। বউ আসলে কিন্তু আলু পোস্ত নয়, বউ হলো সবসময় নুন লেবু লঙ্কা প্যাকেজ। যখন ভাবে টকও হবে, নুনও হবে, আবার প্রয়োজনে জল দাও ঝালো, অলওয়েজ নুন লেবু। ওইটা নিয়েই জীবন, ওটা নিয়েই জীবন। বেশ, এবারে আমরা পৌঁছে গেছি চতুর্থ পর্বে, এবং 3টে প্রশ্ন, 3টেরই উত্তর দিতে হবে, একটাও ভুল করলে চলবে না। আর তোমার কাছে জেনে নিয়ে আগে, চতুর্থ ইচ্ছেটা কি? একটা এসি বাবা মার জন্য। তার কারণ হলো, এখানে যদি তাদের জন্য জিতি, আমি বলবো আমার দিয়ে চাই, তার ফেলা যাবে না। ওরা নিতে চান না, এমনি দিতে না। কিসের যে আপত্তি, কেন আপত্তি? এবার এটা না করতে পারবে না, দিয়েছে তো ফেলা যাবে না। এ জি বাংলা বলে দিয়েছে যে কন্ট্রাক্টে আছে, এ ফেললে হবে না, একেবারে শাস্তিযোগ্য অপরাধ, ছেলের অমঙ্গল হবে। এই কথাটা বললে আর কিচ্ছু বলবে না, হাতে তুলে দিয়ে বলেছেন ছেলের অমঙ্গল হবে, ব্যাস, তাহলেই লাগিয়ে। 4th লেভেলের ফার্স্ট কোয়েশ্চেন, ভালো করে দেখো।
কোন খাবার? একটা মুম্বাইয়ের খাবার। বড়া পাও। প্রায় টেনিসের মতো একোট ওকোট যাতায়াত করছে। ফাইনাল। ঈশ্বর তোমার মঙ্গল করুন। বড়া পাও। মহারাষ্ট্র মানে ঠিক হলো পাওভাজি না ভুল হলো দেখেনি। मुंबई में सबसे मशहूर है यार वड़ा पाव। अरे रे रे मुंबई में सबसे मशहूर है বড়া পাও। একদম ঠিক উত্তর হয়েছে, ধন্যবাদ। ফোর্থ লেভেল সেকেন্ড কোয়েশ্চেন কি আছে? ছটফট না করে ধীর হয়ে শান্তভাবে মন দিয়ে দেখো। ওটাই তো হলো না, মা হবে। মানে হচ্ছে তিনটে ভাগ আছে দেখো। হ্যাঁ, একটা ভাগে লেখা আছে পরীক্ষা, তার তলায় লেখা আছে ম্যাট্রিক, তার তলায় লেখা আছে 19। এই যে শব্দগুলো পরপর দেওয়া হয়েছে এইগুলোর থেকে তোমাকে একটা শব্দ ভাবতে হবে যেটা আবার পরের যে ভাগটা আছে ওই বিয়ে আর পাত্র সেটার সঙ্গেও মিলে যাবে। আবার এই পরিবার, তার নিচে লেখা আছে ভাই, তার নিচে লেখা আছে তবলা, এই ভাগের মধ্যে থেকে ওই শব্দটাই বেরোবে। একটা শব্দ তিনটের সঙ্গেই কোনো না কোনো ভাবে লিঙ্কড। টেনশন হচ্ছে নাকি? তোমার জন্য মানুষ টেনশন করছে, দেখেছো? ঠাকুরকে ডাকছে যে কাঞ্চন মল্লিক যেন এই উত্তর দিতে পারে, তাই তো নাকি? টেনশন হচ্ছে? হ্যাঁ। কার জন্য? কাঞ্চনদার জন্য। কাঞ্চন দা? প্রথমে তো কাঞ্চন বললেন। না দাদাই বলেছি। কেমন লাগে কাঞ্চন দাকে? খুব ভালো লাগে। বিয়ের আগে সবাই কাঞ্চন বলতো, এখন সবাই কাঞ্চন দা বলে। কোন ব্যাপারটা সবচেয়ে ভালো লাগে? সিনেমাতে যখন কমেডিয়ান করে তখন খুব ভালো লাগে। থ্যাংক ইউ। কিন্তু এটা কি হবে? একটু সাংঘাতিক জটিল করে ফেলেছে তো। পরীক্ষা ম্যাট্রিক একেবারেই জটিল না, সোজা। আর আমি এমন ভাবে আজকে খেলতে এসেছি, নো হেল্প। ওদিক থেকেও হেল্প নেওয়া যাবে না? ওনার কাছ থেকে কি আর তাহলে ভাল লাগে যদি হেল্প না করতে পারে? ম্যাট্রিকে তুমি কি একবারই পাস করেছো? একটা ক্লু বোধহয় দিয়ে ফেললাম। কিছু পেলে মনে হচ্ছে? হ্যাঁ, শুনতে পেলাম পোস্টে গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র, ভালো রং আর সৎ পাত্র। সুকুমার রায়। উত্তরটা তাহলে কি নেবো মাঝখানে? সুকুমার রায়। ও গঙ্গারাম নেবো? আমি তো জানি না এখনো গঙ্গারামের গঙ্গা প্রাপ্তি হলো নাকি উত্তরটা ঠিক হলো। তুমি কি গঙ্গারাম বলতে চাইছো? বেশ, গঙ্গারাম। দেখে নি উত্তরটা ঠিক হলো না ভুল হলো। আমি একটু ওনাকে খুঁজছি। কেন? ভাই নিউটন, তুমি দীর্ঘজীবী হও। তুমি এবারে সামনের বই মেলায় তোমার ধাঁধার বই প্রকাশিত করো, আমি গিয়ে ফিতে কেটে দেবো। এবং তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। আমরা দেখে নিই আমাদের ফোর্থ লেভেলের লাস্ট কোয়েশ্চেন কি আছে। এটি মহারাষ্ট্রের অন্যতম দর্শনীয় স্থান। মাঝে দ্বীপের মধ্যে অবস্থিত এই গুহাগুলি 1534 সালে পর্তুগিজরা দখল নেয় এই দ্বীপটির। গুহাগুলির ভেতরে রয়েছে শিব আর বুদ্ধের মূর্তি। 1970 সালে ইউনেস্কো একে হেরিটেজ ঘোষণা করে।
এলিফ্যান্টটা কে? গেছো এলিফ্যান্টটা? আমি গেছি। এটাই এইটা? হ্যাঁ এলিফ্যান্টটাকে। ভুল হচ্ছে না? না। নেবো? ভুল হলে আবার বলবে না তো যে বড্ড শক্ত দিলে? না 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 না, এটা শক্ত। উত্তরটা ঠিক হলে তোমার চতুর্থ এবং সর্বশেষ আজকের জন্য যে ইচ্ছেটা ছিল সেটা পূরণ। আর যদি ভুল হয় তাহলে আমরা অপারগ, আমাদের থেমে যেতে হবে। আমরা দেখে নিই তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। তোমার উত্তরটা একেবারে ঠিক হয়েছে, ধন্যবাদ এলিফ্যান্টা কেভস। আমরা আজকে সব প্রশ্নের উত্তর পারলাম এবং শেষ স্বপ্ন পূরণ, ইচ্ছে পূরণ হয়ে গেল বাবা মার জন্য। বাবা তোমাকে বলছি, এটা নিয়ে যাচ্ছি, এটা তোমার ঘরেই লাগাতে হবে। এবার না বললে চলবে না, কেননা এটা জি বাংলা হ্যাপি প্যারেন্টসে দিয়ে বলেছে সত্যি এটা কিন্তু ফেরত দিলে শাস্তিযোগ্য অপরাধ, সংসারে আমার অকল্যাণ। এটা কিন্তু লাগাতেই হবে, কারণ এটা ও নিয়ে এসেছে, অর্জন করেছে। যদি আপনি এর হাওয়া গায়ে মাখেন আমাদের হৃদয় ঠান্ডা হবে, আমাদের মন ঠান্ডা হবে। কাঞ্চনের বাবার এসি লাগানোর খুব আপত্তি ছিল, এখন এটা জিতে গেছি, এসি এসে গেছে, এখন আমরা ঠান্ডা হাওয়া খাচ্ছি, এটাই আমাদের আনন্দ। আমরা সব কটা ইচ্ছে পূরণ করে ফেলেছি, বাবা মা পাশে ছিলেন বলেই পেরেছি বলে আমি মনে করি। আর সবশেষে যেটা আনন্দ হয়েছে যে আপনারা অনেক কিছু ওর কাছ থেকে গ্রহণ করেছেন, আমাদেরকে ধন্য করেছেন। গ্রহণ করেছো যত, ঋণী তত করেছো। তোমাকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আমার খুব ভালো লাগলো, বিশ্বাস করো দেবুদা, মন থেকে বলছি। পশ্চিমবঙ্গের বুকে এরকম একটা মঞ্চ যেখানে বাবা মাকে একটু সার্ভ করা যায়, তাদের মনের ইচ্ছেটা একটু পূরণ করা যায়, আমি বলবো যে হ্যাপি প্যারেন্টসের জয় হোক, জয় হোক, জয় হোক। এদিকে এসো। আবার তোমার মধ্যে যে প্রকৃত লোভ নেই সেটা বুঝলাম। তুমি যদিও এই অনুষ্ঠান দেখে থাকো, আমরা উদযাপন করি শেষে একটা অন্যভাবে, সেখানে মায়ের জন্য একটা উপহার থাকে এবং বাবার জন্যও থাকে। তা তুমি দেখলাম যে এইগুলো পেয়ে এত আনন্দ পেয়েছো, আমি যেতে বলতেই চলে যাচ্ছিলে, কিন্তু আমি তো তোমায় চলে যেতে দিতে পারি। আমি কুলি রাখতে যাচ্ছিলাম। কুলি ভাই দাঁড়ান, একটু দাঁড়ান, আরো দুটো জিনিস আছে। অনেক কিছুই পাওনি আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে মায়ের জন্য একটা সুন্দর শাড়ি আছে। শুধু আমরা এগিয়ে যাব বলে। এখানে তোমার একটা ছবি আছে, এটা আমার কাছে রাখি, এটা একলা ছবি। কোথায় দেখি? এইটুকুই পারবো কেবল। আর মেরু ক্যাবের তরফ থেকে ভাউচার আছে, যদি কোনো সফরে ওদের সঙ্গে যেতে চাও তাহলে এরা তোমাকে সাহায্য করবে। বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এইবারে আমাদের অনুষ্ঠানটি সম্পূর্ণ হলো। এবার তুমি কুলি ডাকতে পারো এবং কুলিকে বলো যে এই জিনিসগুলো যেগুলো তুমি নিয়ে যাচ্ছ, এগুলো দোকান থেকে তুমি কেনোনি, এগুলো তুমি অর্জন করেছো। আমি শিল্পী হিসেবে প্রচুর উপার্জন করে তাদেরকে দিয়েছি, কিন্তু তাদের জন্য অর্জন করাটাই প্রথম। কোনোদিন এখানে সেটা অর্জন করে দেখবেন, আপনি অনেক বড় হতে পারেন, বিশাল পয়সাওয়ালা হতে পারেন, কিন্তু এটা একটা অন্য ফিলিংস হচ্ছে। এটা মানে আমি সত্যি বলছি, মন থেকে বলছি, আজ এই হ্যাপি প্যারেন্টস ডে আমায় অনেক কিছু ফেরত দিল। বেশ বেশ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাপি প্যারেন্টস ডেতে 4টে রাউন্ডে জিতেছি। আমি জিতিনি, আমি আমার বাবা মার জন্য জিতেছি। চিন্তা করবেন না, আংটি মাকে পরিয়ে দিয়েছি, মাইক্রো গ্রিলারে রান্না হচ্ছে, সরি তন্দুরিটা খাওয়াতে পারলাম না। বাবাকে দেখছেন, এখনো দাড়ি কাটেননি, হ্যাঁ, ওনার এইসব বিষয়ে কোনো মানে ইয়ে নেই, শখ নেই। জীবনে যে কোনোদিন একটা ক্রিম পাউডার মাখেননি, তার জন্য আমি আজকে এত কসমেটিক জিততে পেরেছি এই হ্যাপি প্যারেন্টস ডেতে। এর মতো আনন্দ বোধ হয় নেই। ঠিকই বলেছো দেবুদা, এটা অর্জন করা। আর আপনাদের প্রত্যেককে বলবো, বিশ্বাস করুন, ইমোশনগুলো মিথ্যে নয়, চোখের জলগুলো সত্যি, চোখের জলগুলো আসল, হাসিগুলো আসল, কান্নাটাও আসল, এতে কোনো অভিনয় নেই। হ্যাপি প্যারেন্টস ডেতে আসুন, নিজেদের বাবা মার জন্য রোজগার নয়, কিছু অর্জন করে যান।